আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ নিউজ রুম থেকে। আজকে আমরা কথা বলবো একটি সংবাদ সম্মেলনে। গুরুত্বপূর্ণ এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছিলেন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যারিস্টার জনাব ব্যারিস্টার নাজির আহমদ। ব্যারিস্টার নাজির আহমদ যে বিষয়টি নিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন, আসলে বিষয়টির গুরুত্ব কি সেই বিষয়টি আমরা আসলে তার সাথে খোলামেলা আলাপ করতে চাচ্ছি। আসলে প্রেস কনফারেন্সের নিউজের মধ্যে বিস্তারিত সেভাবে উঠে আসে না। আমরা উনি যেহেতু দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করেন এবং তিনি ব্রিটিশ হাইকোর্টের একজন স্বনামধন্য আইনজীবী। তিনি বাংলাদেশি কমিউনিটি বা বিশ্বের যে 1,50,00,000 বাংলাদেশি রয়েছে বিভিন্ন দেশে, তাদের অধিকার নিয়ে তিনি আসলে ওই প্রেস কনফারেন্সটিতে কথা বলেছিলেন। তা আমরা ব্যারিস্টার নাজির ভাইয়ের সাথে সেই বিষয়েই আজকে খোলামেলা কথা বলবো। নাজির ভাই, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। আপনাকে অশেষ ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আপনি গত 2 দিন আগে প্রেস কনফারেন্স করেছিলেন, আমিও ছিলাম আপনার সঙ্গে, যদিও এই বিষয়ে। তো বিস্তারিত বিষয়টি আপনি মোটামুটি প্রেস কনফারেন্সের যে স্ক্রিপ্টটা লিখেছিলেন এবং এই দাবিগুলো নিয়ে আমরা ব্রিটেনেও নানা সভা সেমিনার বা আমাদের মধ্যে আমরা আলোচনা করেছি। তো আপনি আসলে মূল বিষয়টা কি যদি খোলামেলাভাবে আমাদের দর্শকদের জন্য বলতেন। অশেষ ধন্যবাদ। আসলে দেখেন, বাংলাদেশের 1.5, তার মানে প্রায় 1.5 কোটির উপরে প্রবাসী, মানে বাংলাদেশের নাগরিক দেশের বাইরে বসবাস করে। এখন এই 1.5 কোটি প্রবাসীকে তো আপনি ইগনোর করে অথবা বাইপাস করে বা অবজ্ঞা করে তো আপনি জাতিকে সামনে নিয়ে যেতে পারবেন না। পৃথিবীর প্রায় 10 থেকে 15টা স্বাধীন সার্বভৌম দেশ আছে, যার এক একটি দেশের মোট জনসংখ্যাই 1 কোটি 1.5 কোটি না। তো বিপুল সংখ্যক প্রবাসী দেশের বাইরে অবস্থান করছেন, বর্তমানে অনেক রেমিটেন্স পাঠাচ্ছেন এবং গত 53 বছর ধরে তারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের ইকোনমি সচল রাখছেন। এবং রেমিটেন্স হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের সেকেন্ড বিগেস্ট হাত। তো এতদিন ধরে তারা আসছেন। এভাবেই কি শুধুমাত্র রেমিটেন্স পাঠিয়েই তারা যাবেন? 1/10 মানুষকে তার কি অধিকার নাই? তাকে বৈষম্যের মধ্যে রাখবেন? তার ভোটাধিকার থাকবে না? এক নম্বর হচ্ছে, দেখেন, তারা এখন পর্যন্ত ভোটাধিকার তাদেরকে দেওয়া হয় নাই, তারা এখন পর্যন্ত ভোট দিতে পারেন নাই। নাম্বার 2 হচ্ছে, তাদেরকে অনেকটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে রাখা হয়েছে। আমরা দেশে তারা কাজ করে, ওই দেশে তারা হয়তো সেকেন্ড ক্লাস সিটিজেন। আমাদের দেশের বিষয়টা দেখেন, ফর এক্সাম্পল, আজকে 4 লাখ চাকমা সম্প্রদায় আছেন। এই 4 লাখ চাকমা থেকে প্রতিটা সরকারে একজন প্রতিনিধি থাকে, বর্তমান সরকারেও আছে, ছোট সরকার হলেও সেটা আছে। কিন্তু 1.5 কোটি প্রবাসী থেকে বাংলাদেশে কোনো প্রতিনিধি নাই, কখনো ছিল না, এখনো নাই। আরেকটা হচ্ছে, সাংবিধানিকভাবে দ্বৈত নাগরিকদেরকে বাধা দিয়ে রাখা হয়েছে। তারা রাজনীতিতে অংশগ্রহণ করে পার্লামেন্টের এমপি হতে পারবে না, স্ট্যান্ডই করতে পারবে না। এটা যদি একটু বুঝাই বলতেন বিষয়টা। মানে যেমন দেখেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবে দ্বৈত নাগরিক যারা। দ্বৈত নাগরিক বলতে দ্বৈত নাগরিক, ফর এক্সাম্পল জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, উনি প্রায়োগিক সুবিধার্থে আরেক দেশে যেমন ব্রিটেন বা আমেরিকা বা কানাডা নাগরিকত্ব নিয়েছেন, কিন্তু জন্মসূত্রে উনি বাংলাদেশের নাগরিক। তো তার 2টা নাগরিকত্ব আছে। তো এই ধরনের লোক বাংলাদেশে পলিটিক্সে ইনভলভ হয়ে জড়িত হয়ে পার্লামেন্টে স্ট্যান্ড করতে পারবে না। অথচ দ্বৈত নাগরিকরা বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারবে, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবে। আমি জানি যারা এখনো দ্বৈত নাগরিক আছে, হাফ এ ডজনের উপরে নাগরিক, তারা ব্রিটেনের নাগরিক, সুপ্রিম কোর্টে এখনো বিচারপতি। এবং অতীতে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রভিশন ছিল, তার মানে দ্বৈত নাগরিকরা বিচারপতি হওয়ার মাধ্যমে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস হিসাবে কেয়ারটেকার গভর্নমেন্টের হেড হতে পারতেন, প্রধানমন্ত্রী স্ট্যাটাসে। হ্যাঁ, মানে যিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত হলে কেয়ারটেকার সরকার হওয়ার প্রধানমন্ত্রী স্ট্যাটাস। ইভেন গভর্নমেন্টের সময় তো ফখরুদ্দিন সাহেবের কি নাগরিকত্ব ছিল, এটা নিয়েও কথা আছে। তার উপদেষ্টা কয়েকজনের নাগরিকত্ব নিয়ে কথা আছে। তো আপনি ডক্টর ইউনূস সাহেবের এই ধরনের একটা কথা আছে। কিন্তু এইটার এই বৈষম্য কেন রাখা হবে? ব্রিটিশ পার্লামেন্টের যারা অন্য দেশের নাগরিক, যারা বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক, অন্য দেশের নাগরিক, তারা একমাত্র ইলেকশনে তাদের বাধা, আর কোনোটাতে বাধা নাই। এবং এবং দ্বৈত নাগরিক নিতে বাংলাদেশের নাগরিকত্ব পরিহার করতে হয় না। এবং আরেকটা জিনিস হচ্ছে, দেখেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় আছে যে জন্মসূত্রে বাংলাদেশি হলে কেউ তার নাগরিকত্ব কেড়ে নিতে পারে না। ইভেন গণতন্ত্রের সূতিকাগার যে আমরা ব্রিটেনকে বলি, এটা গোলাম আজম সাহেবের রায়। হ্যাঁ, বাংলাদেশ ভার্সেস গোলাম আজম এই রায়ের সর্বোচ্চ আদালতে আবার সর্বসম্মতিক্রমে এটা রায়। এবং ব্রিটিশ পার্লামেন্টকে আমরা গণতন্ত্রের সূতিকাগার বলি ব্রিটেনকে।
ওখানে এমপি স্ট্যান্ড করার জন্য ব্রিটিশ পাসপোর্ট বা নাগরিকত্ব থাকা জরুরি নয়। বাংলাদেশে পাসপোর্ট হিসাবে ইন্ডিপেন্ডেন্ট লিভ থাকলে উনি এমপি স্ট্যান্ড করতে পারবেন। বড় দলের নেতা হলে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন। মানে ওইখানে একটা ইন্ডিপেন্ডেন্টলি মানে রেসিডেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস থাকলে উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে এমপি হতে পারবেন। বড় দলের লিডার হলে তার দল সংখ্যাগরিষ্ঠ পেলে ব্রিটিশ প্রাইম মিনিস্টার হতে পারবেন। কিন্তু বাংলাদেশে দেখা যায় আপনি মেয়র হতে পারবেন, পুরো মন্ত্রীর মর্যাদায় মেয়র, প্রতিমন্ত্রী মর্যাদায় ঢাকার বাইরের মেয়রগুলা, ওই মেয়র হতে পারবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে, শুধু এমপি হতে পারবেন না। তো হাউ ফানি ইট ইজ, ফুল মন্ত্রীর মর্যাদায় মেয়র হতে পারবেন। অনেক পৌরসভার মেয়র আছেন, অনেক উপজেলা চেয়ারম্যান আছেন দ্বৈত নাগরিক, কিন্তু আপনি এমপি হতে পারবেন না। অথচ সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি বেশি দায়িত্ব পালন করেন না এমপি করেন? এমপিরা শপথ নিলে সংবিধানকে নিরাপত্তা বিধান করিব এই ধরনের কথা বলা লাগে না, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিকে সংবিধানকে নিরাপত্তা প্রদান করিব এটা বলা লাগে। তার মানে কনস্টিটিউশনালি সুপ্রিম কোর্টের জাজ বেশি দায়িত্ব পালন করেন। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী হাইকোর্টের জাজের মান হচ্ছে 8, অ্যাপিলেট ডিভিশনের জাজের মান হচ্ছে 7, আর এমপির মান হচ্ছে 12। তো আপনি এই আর্টিফিশিয়াল ব্যারিয়ার কেন ক্রিয়েট করবেন? তার মানে হচ্ছে একটা বাংলাদেশে একজন জন্মসূত্রে বাংলাদেশ নাগরিককে একটা ব্যারিয়ার সৃষ্টি করে, একটা বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। তো এটা তো কোনো মতেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এত রক্তের বিনিময়ে সরকার ক্ষমতায় এসে তাদের তো পলিটিক্যাল ব্যাগেজ নাই, রাজনৈতিকভাবে কোনো দল বা দলসমূহকে তারা খুশি করতে হবে না, তারাই পারবেন এই বৈষম্যটা দূর করতে। কারণ দেখেন তারা তো এই সরকারের তো সংবিধান মানে সংস্কারের পরে একটা প্রস্তাব দিতে পারে, তারা তো সংবিধান করতে পারবে, তারা রেকমেন্ডেশন দেবেন, প্রস্তাবনা দেবেন, এবং আমি পার্সোনালি সংবিধান সংস্কার কমিশনের প্রধানের সাথে ঘন্টা ব্যাপী আলোচনা করেছি। আমি চেষ্টা করেছি এক্সপ্লেইন করে। উনি দেশের বাইরে দীর্ঘদিন ছিলেন। ইভেন ডক্টর ইউনূস সাহেবের আন্তর্জাতিক পর্যায়ে যে পরিচিত বা ইনভলভমেন্ট বা উপস্থিতি, তার চেয়ে আর কে বেশি জানবে যে দ্বৈত নাগরিকরা দেশের বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, বাংলাদেশের অ্যাসেট, বাংলাদেশের নাগরিক, তাদেরকে এই ব্যারিয়ার ক্রিয়েট করে কেন আপনার দেশে? বাংলাদেশের অনেক মেধাবী ছেলেরা আছে যারা জন্মসূত্রে বাংলাদেশি বা ভাইবোন বাংলাদেশি না, বাংলাদেশের জন্মসূত্রের নাগরিকদের সন্তান বিদেশে, তারা অনেক মেধাবী। আমরা জানি অক্সফোর্ড, কেমব্রিজ সহ বা ইউকের বড় বড় মানে নামি দামি ইউনিভার্সিটিতে যারা অধ্যয়ন করছে বা অনেক মেধাবী ছেলে মেয়েরা আছে, তারা যদি এদেশে এসে মানে বাংলাদেশে কন্ট্রিবিউট করতে চায় তাদের মেধা দিয়ে, সেই বিষয়ে কি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, লন্ডন ইউনিভার্সিটির বিখ্যাত ইনস্টিটিউশনগুলো থেকে আমাদের হাজার হাজার গ্রাজুয়েট আছে। এটা বাংলাদেশের অ্যাসেট। ডক্টর মাহাতির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়া গঠনে ইংল্যান্ডে গিয়ে 1-to-1 বৈঠক করতেন মালয়েশিয়ার নাগরিকদের সাথে যারা এক্সপার্ট, যে তোমাকে দেশে চলে যেতে হবে, তোমার কী সুযোগ সুবিধা, এর চেয়ে বেশি ইনসেন্টিভ আমরা দেবো, বাট উই নিড ইউ। আমার মনে হয় ডক্টর ইউনূসের এই ধরনের ট্যালেন্ট হান্টিং করা দরকার। আপনার আমার ছেলে সন্তান যারা আমেরিকা, ব্রিটেনে, ইউরোপে আছে, এখান থেকে এসে নেওয়ার কিছু নাই, কিন্তু দেওয়ার অনেক কিছু আছে। এবং অনেক প্রফেশনাল মেধাবী এক্সপার্টরা আছেন, ইউকেতে বসবাস করেন, ইউরোপে বসবাস করেন, তারা যে কোনো মন্ত্রণালয় ডিপার্টমেন্ট কম্পিটেন্টলি চালাতে পারেন এমন লোক আছেন। কিন্তু বাংলাদেশের আমলাতন্ত্রের যে ব্যারিয়ার, তারা তো আমার মনে হয় না আমলাতন্ত্রের মারাত্মক ব্যারিয়ার। তারা তো মানে একটা জিনিস চেঞ্জই তারা চায় না। আর তারা কি জন্য একটা আতঙ্কে ভুগে? আরে ভাই, আপনার দেশের নাগরিক, আপনার ভাই, সন্তান, ছেলে মেয়ে, তারা দেশে এসে তো দেশকে দেওয়ার জন্য আসবে, আপনি তো আতঙ্কিত হবেন কেন? আরেকটা জিনিস, আমি এবার দেশে আসছি 4 ডিসেম্বর। 5 ডিসেম্বর ডক্টর ইউনূস সাহেবের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমরা বৈঠক করেছি, এবং ওনার প্রিলিমিনারি রিমার্কস ছিল যে বাংলাদেশের বাইরে বাংলাদেশকে নিয়ে এতই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন স্প্রেড করা হচ্ছে, আমরা ওইটা টেকেল দিতে দিতে সময় চলে যাচ্ছে, আমরা আসল কাজই শুরু করতে পারতেছি না। হ্যাঁ, আমরা তো দেখছি যে যখন আমি তো 12 বছর যাবত মানে ব্রিটেনে ছিলাম, আপনাদের সাথে আপনাদেরকে দেখছি, বা আমরা তো প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিক যারা আছে ব্রিটেনে এই ফেসিবাদের বিরুদ্ধে প্রতিনিয়ত তারা বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, তারপরে পার্লামেন্ট হাউসের সামনে অবস্থান, তারপরে 10 ডাউনিং স্ট্রিটে অবস্থান, মানে প্রতিবাদ, বিক্ষোভ। তার এমনকি ব্রিটিশ বাংলাদেশি হাইকমিশন ব্রিটিশের যেটা রয়েছে ওইটার সামনে আমরা অনেক দিনের পর দিন আমরা মানে মানববন্ধন করছি, বিক্ষোভ করছি, ঘেরাও করছি হাইকমিশন বিভিন্ন দাবিতে। তা আমরা যদি ব্রিটিশরা বা ব্রিটেনের যে নাগরিকরা বা অন্যান্য দেশের নাগরিকরা সেম কর্মসূচি পালন করছে, তারা যদি একটা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে ওই তার অবস্থান থেকে, তাহলে এই ফেসিবাদের পরবর্তী সরকারে বা ফেসিবাদ পরবর্তী যে গভর্নমেন্ট আসবে বা বর্তমানে রয়েছে,
কেন তাদেরকে মানে এই সুযোগ সুবিধা? খুব সুন্দর কথা বলেছেন। দেখেন অলিউল রুবাল সাহেব, আপনি এক যুগ দেশের বাইরে ছিলেন, প্রতিটা আন্দোলনে আপনাকে শুধু পাই নাই, আপনি প্রথম সারিতে ছিলেন। এবং আমি তো মনে করি যে এই যে ডিসইনফরমেশন মিসইনফরমেশন স্প্রেড করা হচ্ছে, পার্শ্ববর্তী একটা প্রতিবেশী দেশের অনেক লবি পাওয়ার আছে, এঙ্গেজমেন্ট আছে, স্ট্রং ডায়াসপোরা আছে, এইটা মোকাবেলা এই সরকারের পক্ষে সম্ভব নয়। কিন্তু বাংলাদেশের একটা পজিটিভ দিক হচ্ছে তার 1.5 কোটি প্রবাসী দেশের বাইরে বসবাস করে, তাদের সাথে এঙ্গেজড হন, তাদেরকে এই বৈষম্য দূর করেন, ইনসেন্টিভ দেন, ওয়েলকাম করেন, যোগাযোগ করেন। তারা একজন আনঅফিসিয়াল অ্যাম্বাসেডার হয়ে বাংলাদেশের ইমেজকে বাড়ানোর জন্য কাজ করতে পারে। তো এইদিকে আপনি মনোযোগ দিতে হবে। তারা তো উদ্যোগে করছে। আমি মনে করি আমি প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিক, আমি মনে করি বিদেশে যারা আছে তারা তাদের, আমি যতটুকু দিচ্ছি আমার উপলব্ধি, প্রত্যেকটা নাগরিকের দেশের জন্য ভালোবাসা আছে, দেশের জন্য প্রেম আছে, সবাই চায় দেশটা ভালো হোক, ভালোভাবে চলুক। তাদের যে আত্মীয় স্বজন দেশে আছে তারা সবাই ভালো থাকুক। এটা আমি দেখছি, আমরা কথা বললে বা এইসব অনেকগুলো কর্মসূচি ধরেন আমরা হাউস অফ পার্লামেন্টের সামনে মানবাধিকার দিবসগুলোতে আমরা কর্মসূচি করছি, প্রচুর মানে না বলার সাথে বা একটা SMS এর ভিত্তিতে প্রচুর মানুষ এখানে গেছে। অনেকে আমরা চিনি না, অনেকে জানি না, তারাও আমাদের মানে মেসেজ পেয়ে তারা আমাদের হাজির হয়েছে, তারা আমাদের বিক্ষোভ শরীর হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের বাইরে হাই কমিশন, দূতাবাস প্রতিনিয়ত অনবরত তারা আন্দোলন করে গেছেন তাদের অবস্থান থেকে। এবং আপনি জানেন অলিউল রুবাল সাহেব, মধ্যপ্রাচ্যে একটা দেশে আন্দোলন করতে গিয়ে অর্ধশতের উপরে জেলে যেতে হয়েছে। এটা মানুষ আবেগ থেকে যায়, আবেগ থেকে গেছে। এবং তারা কিন্তু এমপি মন্ত্রী বা অন্য কিছু হতে চায় না। এক্স্যাক্টলি। এবং 5 তারিখের আগে তারা 1 মাস ব্যাপী রেমিটেন্স বন্ধ করে গভর্নমেন্টকে টনক নড়িয়ে দিয়েছে। ইভেন অর্থ উপদেষ্টা এবং এই গভর্নমেন্ট আসার পর রেমিটেন্স অনেকগুলো বেড়ে গেছে, মানুষের ভালোবাসা। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে রেমিটেন্স উপর ভিত্তি করে ফরেন রিজার্ভে টাচ না করে বৈদেশিক ঋণের কিস্তি তারা পে করতে পেরেছেন। তার মানে দেখা যাচ্ছে যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেমিটেন্স এবং প্রবাসীরা পালন করছেন। কিন্তু শুধুমাত্র রেমিটেন্স চাইবেন, গত 53 বছরে পানি অনেক গড়িয়ে অনেক দূরে গেছে। এখন তো হাজার হাজার ট্যালেন্ট আছে, মেধা আছে যারা দেশে এসে। আপনি বলতে চাচ্ছেন যে, বা আমরা বলতে চাচ্ছি যে ট্যালেন্ট যারা আছে তাদেরকে এই দেশে আমন্ত্রণ জানানো, তারা আমন্ত্রণ জানানো বা তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া। তারা কিন্তু কাজ করে আর বিদেশে নিয়ে বেতন নিবেন না, তারা অনেকে আছে স্বেচ্ছা করতে চায়। মানে আমি ওই যে আমাদের টাউন মেয়রের সাথে আমি ইন্টারভিউ নিয়েছিলাম, আপনি দেখছেন কিনা জানি না, চমৎকার ইন্টারভিউ হয়েছে। মেয়র নিজের থেকে বলছেন যে উনি বিনা পয়সায় ওনার টিম নিয়ে আসে, মানে ওনার মানে লোকাল গভর্নমেন্ট কিভাবে চলে উনি হেল্প করতে চান। এক্স্যাক্টলি। এবং আমাদের তো এটা ওয়েলকাম করতে হবে আপনার পক্ষ থেকে, রিসিভিং মাইন্ড। একটা কথা বলতে, বাংলাদেশ সরকার যদি চায় আমি বিনা পয়সা, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সা আমি বাংলাদেশ সরকারকে অ্যাসিস্ট করতে চাই আমার টিম নিয়ে। আমি তো মনে করি ফিউচার বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকটা সেক্টরে আনুপাতিক হারে প্রবাসীদেরকে আমরা ঢুকাতে হবে, একেবারে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে। তখন হবে বৈষম্যহীন সমাজ। নাইলে বৈষম্য করে আপনি 1/10 মানুষকে অবজ্ঞা করে আমন্ত্রণ যাবেন না, এটা কথা হলো। এবং এই মেধাটা আপনি চিন্তা করতে পারেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এত উপরে খেলে গেল, তারা তো স্বাধীনতা লাভ করেছে পাশাপাশি সময় আমাদের 2-3 বছরের ভিতরে, তারা এতদূর উঠতে পারলো, আমরা কেন পারি না? কারণ তাদের প্রবাসীরা তাদের দেশের জন্য কাজ করেছে, যেটা আমরা চাই। আমাদের প্রবাসীরা তো দেশের জন্য কাজ করতে চায়, তারা টাকা পাঠায়, কিন্তু আমরা চাই ট্যালেন্টকে ব্যবহার করে ওইসব দেশের মানে প্রতিবাদ করে তারা তো কাজ করতে, শুধু দেশে এসে দেশের জন্য কাজ করে। দেশ বিনির্মাণে এখানে যখন মেধা আসবে, ট্যালেন্ট আসবে, তার যখন স্কিল দেখবে, অন্যরা শিখবে। তার যারা দেশে স্থানীয়ভাবে আছে তারা নিয়মানুবর্তিতা, ট্রাফিক ম্যানেজমেন্ট, কথাবার্তা বলা, স্মার্টনেস, এগুলো তো শিখবে যখন আমাদের সন্তানরা, আমাদের ভাই বোনেরা যখন বিদেশ থেকে এসে এখানে কন্ট্রিবিউট করবে। সুতরাং তারা যেমন তাদের মেধার মাধ্যমে দেশকে দিতে পারবেন, দেশে যারা আছেন তারাও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তাদের কাছে, দেশ অনেক দূর এগিয়ে যাবে। এবং আমি তো বাংলাদেশকে চিন্তা করি, যদি সঠিকভাবে এগোতে পারে তাহলে অচিরেই বাংলাদেশ ইনশাআল্লাহ সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো পথ করে এগিয়ে যেতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলি, আমরা যেটা আমাদের উপলব্ধি থেকে আপনার এখানে প্রেস কনফারেন্সের ইতিমধ্যে আছে, যে বিষয়টা হলো যে যারা বাংলাদেশি যারা মানে ব্রিটেনে বসবাস করে, ব্রিটেনের কথা বলতে আমাদের উপলব্ধি, আমরা নিজেরা যারা মুখোমুখি বিভিন্ন সমস্যার, যে 1 নম্বর হচ্ছে যে আমাদের যারা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে
মানে নানা রকম ব্যারিয়ার আমাদের দেশে, এখানে যারা সম্পদ পাড়া তারা কিছু কিছু টাকা পেলে এখানে সম্পদ মানে অর্জন করছে, এখানে জায়গা জমি কিনছে, বাড়িঘর করছে, কিন্তু বিক্রি করতে গেলে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়, বা কোনো কিছু করতে গেলে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। এই পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার যে একটা ব্যারিয়ার, এই বিষয়ে কি আপনার কোনো খুব সুন্দর, অভিজ্ঞতা খুব আছে? সুন্দর। আমাদের এই প্রেস কনফারেন্সে একটা উল্লেখযোগ্য দাবি ছিল, দেখেন আমি জানি প্রচুর মানুষ হয়রানি হ্যাঁ, শিকার। একটা দেশ উন্নত হয়, সামনে যায় গিভ অ্যান্ড টেক, লেনদেন, ট্রানজ্যাকশনের মাধ্যমে। আপনি আর্টিফিশিয়াল ব্রেক মানে ব্যারিয়ার Barrier। কেন ক্রিয়েট করবেন? আপনি দেখেন দীর্ঘদিন ধরে চলে আসছে সুন্দর করে, কিন্তু গত 3 বছর আগে পতিত সরকার হঠাৎ করে নিয়ম করলো যে লন্ডন থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হলে আপনাকে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে। অনেক নাগরিক আছে দীর্ঘদিন ধরে থাকে, বিভিন্ন কারণে তার ভ্যালিড পাসপোর্ট নাই। নাই, অথবা বানাতে গেলে ওই সময় ঘুষ দিতে হতো এবং সময় লাগতো 9 মাস, 8 মাস, 1 বছর পর্যন্ত। এরপরে ওই সময় 5 বছর মেয়াদ ছিল, 9 মাস 10 মাস পরে পাইলো, 4 বছর পরে পাসপোর্টের মেয়াদ চলে যাচ্ছে। তো ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে, এত আজগুবি নিয়ম পৃথিবীতে নাই। আপনি মনে করেন ইন্ডিয়া পাকিস্তান এভাবে নাই। আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন, আপনার স্বীকৃত পাসপোর্টের মেয়াদ নাই, পাসপোর্টটা তো ভ্যালিড। এক্স্যাক্টলি আপনার আপনার একটা আইডি লাগবে যে আপনি প্রপার পারসন কিনা না। হ্যাঁ। পাসপোর্ট ভ্যালিড না হতে পারে, কিন্তু ওইটা তো স্বীকৃতি দিচ্ছে আপনি বাংলাদেশি নাগরিক এবং ওই পাসপোর্টে বাংলা ID। নাগরিক হিসেবে আপনার তো পাসপোর্ট আপনি দেওয়া ছিল। আইদার ব্রিটিশ পাসপোর্ট অথবা বাংলাদেশি পাসপোর্ট অথবা এনআইডি কার্ড, এই ধরনের আপনি একটা দিয়ে সার্কুলার দিয়ে প্রজ্ঞাপন জারি করে দিলেই তো হলো। কিন্তু এটা ঝুলিয়ে রাখা হয়েছে বছরের পর বছর। এতে গিয়ে হয় কি, যারা প্রবাসে বছরের পর বছর ইনকাম করে ইনভেস্টিগেশন কি বলে ইনভেস্ট করেছেন বাংলাদেশে, তারা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে হস্তান্তর করতে পারছেন না, ম্যানেজ করতে পারতেছেন না, বিক্রি করতে পারছেন না, কিনতে পারতেছেন না। এইটা একটা আর্টিফিশিয়াল ব্যারিয়ার এবং আমি মনে করি এটা আমলাতন্ত্রের এটা ইন্টেনশনালি করা হয়েছে। এটা বললে অত্যুক্তি হবে না, কারণ আমাকে আমার সুপ্রিম কোর্টের একজন ফ্রেন্ড বলেছেন যে চিটাগাং পোর্টে বিদেশি নাগরিক তাদের বিদেশি পাসপোর্ট দিয়ে অহরহ পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছে। তাহলে আপনি কেন এইটা লন্ডন প্রবাসের জন্য এইটা আর্টিফিশিয়াল ব্যারিয়ার কেন ক্রিয়েট করবেন? সুতরাং এইটা কোনো মতেই দেওয়া ঠিক শুধু না। আপনার অভিজ্ঞতা কি বলে শুধু লন্ডন প্রবাসীদের জন্য? মেইনলি স্পেসিফিক্যালি লন্ডন প্রবাসীদের জন্য করা হয়েছে, জানি না একটা আননোন রিজন থাকতে পারে, কিন্তু এটা কোনো মতে না। এবং যার জন্য বা যাকে কেন্দ্র করে করা হয়েছে ওর আশেপাশেও নাই, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ভোগান্তি শিকার হচ্ছে। আমার একজন ফ্রেন্ড, বাংলাদেশের একজন গর্ব, লন্ডনে বসবাস করেন, মাল্টি মিলিয়নার ব্যবসায়ী, উনি আমাকে একদিন ফোন করে একটা আর্টিকেল দেখেছেন আমার। উনি বললেন যে আমার একটা 10 মিলিয়ন পাউন্ডের একটা $10 মিলিয়ন একটা জিনিস বিক্রি করবো আমেরিকাতে। তো ওখানে অ্যাটর্নি বললো যে মিস্টার অমুক, আপনি শুধু এক কাজ করেন, একটা পাওয়ার অফ অ্যাটর্নি কম্পিউটার থেকে ডাউনলোড করে 2 জন সাক্ষীর মাধ্যমে দস্তখত দিয়ে দেন, কারণ এটা বিক্রি করতে টাকাটা আপনার অ্যাকাউন্টে যাবে, এমনকি সলিসিটারের কাছে যেতে হবে না। তো উনি বললেন কত সহজে 10 মিলিয়ন ডলারের একটা অ্যাসেট আমি বিক্রি করলাম, আমার একটা সলিসিটারের কাছে যেতে হয় নাই। কিন্তু বাংলাদেশে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে গেলে কি পরিমাণ বিড়ম্বনা, ভুক্তভোগী ছাড়া। হ্যাঁ, এবং আপনার ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে। আমি অনেকে জানি বাংলাদেশ হাই কমিশনে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হয়, এবং অনেককে পতিত সরকারের সময় পাসপোর্ট দেওয়া হয় নাই, ইন্টেনশনালি তাদের পাসপোর্ট দেওয়া হয় নাই। তো আপনি এই নিয়ম করে কি অ্যাচিভ করতে চাচ্ছেন? পাসপোর্ট দেওয়া হয় নাই কি, মানে অনেকে পাসপোর্ট করার জন্য ভয়েও মানে যায় নাই। সুতরাং আমি মনে করি এই আজগুবি নিয়ম পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে রাখা মোটেই ঠিক নয়। একটা আইডি, স্বীকৃত আইডি, আপনি দীর্ঘ 1 যুগ ধরে বসবাস করছেন, আমি 25 ইয়ার্স ধরে সেখানে লিগ্যাল প্র্যাকটিস করতেছি রুমান সাহেব, আমরা মিলিয়নস পাউন্ড সেখানে ট্রান্সফার করতে পারি ব্যাংকিং চ্যানেলে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে, দেশের বাইরে বের হওয়ার জন্য পাসপোর্ট ছাড়া অন্য সব কিছু ড্রাইভিং লাইসেন্স হয়। কিন্তু এখানে আপনি এই যে আর্টিফিশিয়াল ব্যারিয়ার ক্রিয়েট করার কোনো কারণ, যুক্তিসঙ্গত কোনো কারণ আমি খুঁজে পাই নাই। ড্রাইভিং লাইসেন্স এখানকার রেসিডেন্সি প্রমাণের জন্য সবচেয়ে মানে উত্তম ডকুমেন্ট, মানে দেখলেই তারা মনে করে হ্যাঁ উত্তম ডকুমেন্ট। সুতরাং আমি মনে করি যে পতিত সরকার তাদের একটা পলিটিক্যাল ইল মোটিভ নিয়ে এটা হয়তো করেছেন, কিন্তু এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, ওইটা তো ক্যারিয়ার করার দরকার নাই। এখন প্রবাসীদেরকে আপনি ওয়েলকাম করেন। পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারে একটা প্রজ্ঞাপন জারি করতে একটা 10টা মিনিটের দরকার, তো এটা কেন করা হচ্ছে না? আমরা কিন্তু বহুভাবে মেমোরেন্ডাম সহ বিভিন্ন জায়গায় নক করেছি, কিন্তু এখনও এটা ঝুলিয়ে রাখা হয়েছে। এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে পাঠানো হয়, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়, ওইটা এখানে বসে আছে। এটা করে তো বাংলাদেশে সবসময় আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে আমলাতন্ত্রের লাল ফিতার দূরত্ব, তাহলে ওই পাওয়ার অফ অ্যাটর্নির বিষয়টা লাল ফিতার দূরত্বের মধ্যে আছে। অথচ একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে সহজে সমাধান করা যেত, এবং এতে দেখতেন যে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসতো। এখন তো একটা স্টেবিলিটি আসছে এবং অনেকে ইনভেস্ট করতে চায়, কিন্তু এটা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারে না, সে কি ইনভেস্ট করবে?
আরেকটা জিনিস হচ্ছে দেখেন, আপনি ইন্ডিয়া থেকে রুপি নিতে পারবেন আপনি বৈধ ব্যাংকিং চ্যানেলে ইউকেতে, কিন্তু আপনি বাংলাদেশ থেকে নিতে পারবেন না। তার মানে কি, হুন্ডির মাধ্যমে অনেকে টাকা পাচার করে, এইটা আননোটিস থাকে। কিন্তু আপনি শক্ত ট্যাক্স দিয়ে এটা করেন, দেখবেন অনেকের ছেলে মেয়ে ইংল্যান্ডে লেখাপড়া করতেছে, তারা এখান থেকে ফিস পাঠায় কীভাবে? কিন্তু আপনি বৈধ ব্যাংকিং চ্যানেলের সুযোগ দিলে আপনি ট্যাক্স কেটে রাখেন, 10% 15% রাখেন, কিন্তু এতে সরকার কোটি কোটি টাকা পেত এবং বৈধভাবে টাকাটা যেত। কিন্তু এখন যাচ্ছে আনঅফিসিয়ালি টাকায় সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্স্যাক্টলি। সুতরাং এই জিনিসগুলো চিন্তা করা দরকার, চিন্তা করে এবং ইজি করা দরকার। বাংলাদেশে আমলাতন্ত্র কিভাবে মানুষকে কষ্ট দিবে এটা, কিন্তু পৃথিবী খুঁজে কিভাবে মানুষকে সহজে দেবে। আমি একটা, যেমন ব্রিটেনের আগে যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য আগে কোনো দপ্তরে যেতে হয় না, কিন্তু কোনো দপ্তর কোথাও যেতে হয় না, এখন ইমেইলে বলে দেয়, ইমেইলে দেবে। এখন কাগজ উঠে গেছে ব্রিটেনে, কাগজ কিন্তু দেয় না। আগে চিঠি দিত, ধরেন আমরা বিভিন্ন ধরেন হাউজিং বেনিফিট বলেন বলেন সবকিছু আমরা চিঠি পেতাম আগে, কিন্তু এখন কোনো চিঠি নেই, অবশ্যই ইমেইলে দিয়ে দেয়। বাসায় বসে কোনো ডকুমেন্ট করলে আমরা বাসায় বসে এটা সাবমিট করি, বললে তুমি ইমেইলে পাঠাও। এরা কিন্তু চিঠি মানে ইমেইল দেয়, বলে যে ইমেইল আনসারটা দাও। এবং নুমান সাহেব, আপনি জানেন যে আমি একটা স্থানীয় সরকার কাউন্সিলের একটা দায়িত্বপূর্ণ পজিশনে ছিলাম। ওখানে সিভিল সার্ভেন্টরা পাবলিক গেলে পরে প্রথম বাক্যটাই হয়, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার। কিন্তু আমি বাংলাদেশে দেখেছি আমলাদেরকে স্যার না বলার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাংবাদিক সহ নাজেহাল হতে হয়েছে। স্যার না বলার তারা তো সবাই স্যার বলে গেল, আমরা তো মানে এটা মানে এই কালচারটা চেঞ্জ করতে হবে। আমরা তো দেখছি মানে কাস্টমার সার্ভিসে যারা থাকে, মানে ব্রিটিশ কাস্টমাররা এসে ওইখানে মানে কাস্টমার সার্ভিস তাদেরকে স্যার বলে সম্বোধন। এক্স্যাক্টলি, মানে পাবলিককে, জনগণকে স্যার বলে। ব্যাংকে যারা আপনি ব্যাংকের ম্যানেজার থাকে রিসেপশনে, ওখানে সে ডিল করে পাবলিকের সাথে। সুতরাং আমাদের এই আউটলুকগুলো চেঞ্জ করতে হবে। আমি অনেক ব্যাংকে দেখছি একটু লম্বা লাইন থেকে ম্যানেজার উঠে আসে জিজ্ঞেস করে যে আমি তোমাকে কি করতে, মানে লাইনে স্যার আপনার তোমার মানে যে কাজটা ইজি হতে ম্যানেজার করে দিতে পারে, এটার জন্য দায়িত্ব ম্যানেজার কাছে নিয়ে যায়। কিন্তু আপনি বাংলাদেশে আমলাতন্ত্র কিভাবে চলছে, আপনি রাজুকে যান অথবা সিটি মেয়র অফিসে যান, একটা গিয়ে একটা ফাইল সাধারণ পাবলিক হিসাবে নড়াচড়া করে দেখেন যে কিভাবে চলছে। তো আমরা তো এগুলো চাই না, আমরা এফিশিয়েন্ট সার্ভিস চাই। আমরা চাই কিভাবে সহজ হবে, সাধারণ মানুষ কিভাবে সহজে সার্ভিসটা পাবে। এখানে কিন্তু কোডিং করা হয় বাংলাদেশে, আমি যেটা দেখছি আমার অভিজ্ঞতা এগুলি, মানে মানুষকে কিভাবে শাস্তি দিবে, মানুষকে কিভাবে কষ্ট দিবে, শুধু সেই চিন্তাটা তারা করে। এজন্য এই যে নতুন জিনিসগুলো এফিশিয়েন্টগুলো আসবে কিভাবে, আপনার ছেলে মেয়ে যারা দেশের বাইরে আছেন তারা যদি এখানে এসে রোল প্লে করে, তখন এই জিনিসটা স্প্রেড হবে সহজে। আর না হলে তো এভাবেই তিমিরেই থাকবে। আপনাকে তো একটা ভালো জিনিস, ইউ হ্যাভ টু বিগিন সামথিং টু বি এবল টু বি বেটার। এবার আপনি সুযোগই দিলেন না, আসার জন্য তার কম্পিটেন্সি দেখাতে পারলো না, সেটা কন্ট্রিবিউট করতে পারলো না। এই দেশে তার জন্ম, এই দেশে তার কানেকশন, কিন্তু আপনি আর্টিফিশিয়াল ব্যারিয়ার ক্রিয়েট করে রাখলে চাকরিদারি করে, সে আসতেই চাইবে না। আর আসলে নানা জায়গায় নাজেহাল করতে যাবে, কেন ওইটা হবে? তো এতে কি তো দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই যে আপনি মেধাকে আটকে রাখছেন, আপনি শুধুমাত্র রেমিটেন্স চাইবেন, তাদের মেধাকে চাইবেন না। এভাবেই বছরের পর বছর, যুগের পর যুগ বাংলাদেশ থাকবে। কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এক্স্যাক্টলি আমলাতন্ত্রটা খুব একটা আমলাতন্ত্রের লাল ফিতার দৌড়াতো, এটা কিন্তু এটা থেকে কিন্তু বের হয়ে আসতে পারে না। বাংলাদেশ হ্যাড হিউজ পটেনশিয়াল। নুমান সাহেব, 1971 সালের 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করেছি। সেম একই ইয়ার 2রা ডিসেম্বর ইউনাইটেড আরব আমিরাত স্বাধীনতা লাভ করেছে। তারা কোথায় $220 বিলিয়ন দিয়ে ওয়ার্ল্ড কাপ আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, আর আমরা এখনও রিজার্ভটা 20, 25, 30 বিলিয়ন ডলারে রেখে দিচ্ছি। তো আমরা এই যে দুর্নীতি করে ফুটো করে দিচ্ছে যারা বিশেষ করে গত 15-16 বছরে যারা দেশ রান করেছেন। সুতরাং এগুলো ট্যাকেল দিতে হলে তো আপনাকে নিউ সার্কুলেশন অফ ব্লাডের দরকার, আমরা এক্সপার্টিস দরকার। দেশের বাইরে থেকে ভিন্ন চামড়ার লোকদের কথা বলতেছি না, আপনার সন্তান আপনার দেশে জন্ম, কানেক্টেড, তাদেরকে আপনি দূরে সরে দিবেন কেন? সুতরাং আমি মনে করি এতদিন যেমন রেমিটেন্স আসছে অর্থ, এখন রেমিটেন্সের সাথে মেধাকেও রেমিটেন্স হিসেবে পাঠাতে হবে, যাতে করে দেশকে অন্য একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়। ধন্যবাদ নাজির ভাই। আপনারা শুনছিলেন ব্যারিস্টার নাজির আহমদের নিকট থেকে প্রবাসে বা বাংলাদেশের বাইরে যারা আছেন তারা কিভাবে ভোগান্তির শিকার হন, এবং বাংলাদেশের বাইরে যে মেধা আছে সেই মেধাকে কাজে লাগানোর জন্য তিনি যে যুক্তি উপস্থাপন করেছেন। এবং বাংলাদেশকে গড়ে নিতে হলে প্রবাসী যারা মেধাবী আছেন তাদেরকে যেমন সুযোগ দিতে হবে, এবং প্রবাসে যারা বিভিন্ন কারণে তাদের যে এখানে যে ইনভেস্টমেন্ট আছে ওই ইনভেস্টমেন্টকে সুরক্ষিত করার জন্য কেউ যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চায়, সেই বিষয়টাকেও তিনি সহজ করার জন্য যে যুক্তি দিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন। আমি আশা করি বাংলাদেশ সরকার সেটা
খেয়াল করবে এবং বাংলাদেশের মানুষ সে বিষয়ে একটু সজাগ হবে, সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ।